নমস্কার। আজকের একটি স্পেশাল এপিসোড আপনাদের জন্য, দর্শকদের জন্য। আর আমরা সরাসরি পেয়েছি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি, যিনি রয়েছেন অনুপ কুমার সামন্ত। অনুপবাবু, আপনাকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনাকে স্বাগত জানাই। সবাইকে আমি নমস্কার জানাই আপনার এই পেজের মাধ্যমে। তো আজকের এই এপিসোডে আপনার কাছ থেকে জানবো যে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন অবৈধ যে সমস্ত বাড়ি নির্মাণ হয়েছিল সেগুলো কিন্তু বুলডোজার চলছে, অর্থাৎ ভাঙা চলছে। তো আপনার এই মথুরাপুর সাংগঠনিক জেলার বহুত জায়গা, যেখানে সরকারি জায়গাতে বিলাসবহুল বাড়ি হয়েছে, অবৈধ নির্মাণ হয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? অলরেডি আমাদের সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। প্রথম তার অঙ্গীকার সরকারে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিগত দিনে সরকার যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু। এবং অলরেডি যেসব অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছে তৃণমূলের আমলে, সেগুলোকে অলরেডি ভাঙা চলছে বুলডোজার দিয়ে। আমারও মথুরাপুর সাংগঠনিক জেলার ভিতরে এরকম ধরনের তৃণমূলের নেতাদের প্রচুর অবৈধ বাড়ি আছে, নামে বেনামে সব করে রেখেছে। তাছাড়া সেচ দপ্তরকে কাজে লাগিয়ে বেআইনিভাবে ভেড়ি, বেআইনিভাবে ঘর, এরা কাটমানির মাধ্যমে সব বিলি করেছে। এই অবৈধ নির্মাণগুলো প্রচুরভাবে কাটমানি তুলেছে, অলরেডি তদন্ত শুরু হয়েছে। আর আপনার চ্যানেলের মাধ্যমে আমার পরিষ্কার বার্তা যে যেভাবে অবৈধ নির্মাণগুলো হয়েছে সেচ দপ্তরে, ইরিগেশন দপ্তরে, বন দপ্তরেও হয়েছে, সেগুলোকে ইমিডিয়েট অ্যাকশন নেবে সরকার। এখানে তো আমলাও জড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমলা তো জড়িয়ে রয়েছে। আগে অবৈধ নির্মাণগুলো ভাঙা হোক, দেখবেন যারা কাটমানি দিয়ে অবৈধ নির্মাণ করেছে, যেসব নেতারা কাটমানি নিয়েছে, তাদের নাম তারা প্রকাশ্যে বলবে কারা কারা কাটমানি খেয়ে এই অবৈধ নির্মাণগুলো করেছে। আপনি দেখতে পাচ্ছেন আজকের আমাদের এই কাছেই সুন্দরিকা খাল, তার চরভূমি অলরেডি বিক্রি করেছে এবং মাটি কেটে প্রচুর টাকা দুর্নীতি করেছে, যেটা আগামী দিনে এটার প্রশাসনের কাছে রিপোর্টও আছে। দুর্নীতির সীমা নেই। এরা দুর্নীতি যেটা করেছে, আজকে যদি আমরা সরকারে এসে এই দুর্নীতির বিরুদ্ধে যদি পদক্ষেপ না নিতে পারি, মানুষ দুর্নীতির বিরুদ্ধেই ভোট দিয়েছে। একদম একদম মানুষের আশীর্বাদ পেয়েছি দুর্নীতির বিরুদ্ধে, তাই মানুষ আশায় বসে আছে। পশ্চিমবঙ্গ কেন, মথুরাপুর সাংগঠনিক জেলার ভিতরেও অনেক অবৈধ নির্মাণ, তাকে অবশ্যই অবশ্যই ভাঙবে। এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। আমাদের উচিত আমাদের সাংগঠনিক পক্ষ থেকে এই লিস্টগুলো ডিপার্টমেন্টে পৌঁছে দেওয়া, এবং যেসব আমলারা জড়িয়ে আছেন দেখবেন তাদের নামে আইনি কারবাই হবে এবং তাদের আইনি ব্যবস্থা হবে। এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। আপনার ফেদারগঞ্জ কোস্টাল থানার ঠিক কাছাকাছি একজন হেভিওয়েট, তৃণমূলের হেভিওয়েট নেতার একটা বিলাসবহুল বাড়ি জল নিষ্কাশনের উপরে সেটা রয়েছে। সেক্ষেত্রে কি অভিযোগ হয়েছে কোনো? আমি নিজে থেকে একটা অভিযোগ করেছি বিএলআর অফিসে। ফেজারগঞ্জে একটা ড্রেনের উপরে একটা বিলাসবহুল বাড়ি হচ্ছে, কার হচ্ছে জানি না, তবে আমি ওই তদন্ত করে ওই বাড়িটাকে বন্ধ করার জন্য আমি অলরেডি বিএলআর অফিসে গত সপ্তাহে আমি কিন্তু একটা অভিযোগ করেছি এবং বিএলআর সাহেবকে বলেছি শুধু এই বাড়ি নয়, আপনি সার্চ করে যতগুলো অবৈধ নির্মাণ আছে আপনি লিস্ট তৈরি করুন। দরকার হলে আমি এই লিস্ট নিয়ে এমএলএ সাহেবের সঙ্গে কথা বলবো, কারণ আমাদের সাগর বিধানসভায় আমাদের মানুষের আশীর্বাদে আমাদের এমএলএ সাহেব জিতেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে, আমি নিশ্চিত এটা নিয়ে এমএলএ সাহেবের সঙ্গে কথা বলবো। আমার এখন দরকার হচ্ছে ডিপার্টমেন্টলি তদন্ত করে, অলরেডি তো আমাদের সরকার জানিয়ে দিয়েছে, কিন্তু ডিপার্টমেন্ট এখনো হাত গুটিয়ে বসে আছে। আমি ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব, বিশেষ করে ব্লক ডেভেলপমেন্ট যে আধিকারিক যিনি আছেন ওনার কাছে আমি অনুরোধ করব যে আপনি নিজের দায়িত্বে
যেসব অবৈধ নির্মাণগুলো হয়েছে আপনার ডিপার্টমেন্টলি তদন্ত করে লিস্ট বানিয়ে এগুলোকে ভাঙার ব্যবস্থা করবেন এবং কোনো অবৈধ নির্মাণ থাকবে না। এটা হচ্ছে আমাদের জিরো টলারেন্স নীতি, কারণ এখান থেকে কোটি কোটি টাকা কাটমানি খেয়েছে আর এখানেই হচ্ছে দুর্নীতির আখড়া। আপনারা অলরেডি জানেন যে এই ডিপার্টমেন্টটা আমাদের চোখের বাইরে আছে। অনেকে জানে যে এই সেচ দপ্তর বলুন, ইরিগেশন দপ্তর বলুন, এগুলো তো আমাদের চোখের বাইরে, আমাদের নজর থাকবে না। কিন্তু তৃণমূলের নেতারা জানে না যে এটা ভারতীয় জনতা পার্টি, যিনার মুখ্যমন্ত্রী হচ্ছে একটা গ্রামের পান্তা খাওয়া ছেলে। তিনি নিজে মুখে বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, উনি দুর্নীতি কোথায় কোথায় হয় সেটা তৃণমূলের থেকে বেশি জানেন এবং তার শিকড় কত দূর আছে তিনিও দেখবেন। আর আমার মথুরাপুর সাংগঠনিক জেলার একজন অফিস সেক্রেটারি হিসাবে আমার দাবি প্রশাসনের কাছে, আপনারা অলরেডি লিস্ট তৈরি করুন এবং এদের বিরুদ্ধে নেসেসারি অ্যাকশন যা হয় নিতে হবে। ইতিমধ্যে দেখা গেছে যে বিলাসবহুল বাড়ি বিভিন্ন জায়গায়, সেচ দপ্তরের জায়গা, বন দপ্তরের জায়গায় কেউ আবাসন তৈরি করেছে, কেউ হোটেল তৈরি করেছে, এরকম বিভিন্ন জায়গায় হয়ে রয়েছে। আবার কেউ নদীর চরকে দখল করে, যেমন পাথর প্রতিমার বড়চূড়া নদী দখল করে, যেখানে ইতিমধ্যে দেখা গেছে প্রচুর ম্যানগ্রোভ রয়েছে, সেখানে বাজার গড়ে উঠেছে। কি বলবেন? আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের পরিবেশকে ফিরিয়ে আনা, সুস্থ পরিবেশকে ফিরিয়ে আনা। আপনি যেটা বললেন যে পাথর প্রতিমায় জঙ্গল কেটে যেভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে যেভাবে অবৈধভাবে নির্মাণ তৈরি হয়েছে, নিশ্চিত তাদের কথাও ভাববেন সরকার। অনেকে দুস্থ লোকেরা হয়তো কাটমানি দিয়ে সে হয়তো দোকান করেছে, কেউ হয়তো গরিব বাড়ি ঘর করেছে, তাদের পুনর্বাসনের জন্য নিজে সরকার ভাববে। কিন্তু আলটিমেটলি তৃণমূলের যে নেতারা কাটমানি খেয়েছে, প্রশাসনিক ভাবে তাদেরকে তদন্ত করে অ্যারেস্ট করাতে হবে এবং যেসব আমলারা জড়িয়ে আছে, কারণ ওরা জানতো যে এটা অবৈধ সম্পত্তি, এতে কোনোদিন ঘর বাড়ি কিংবা আপনার হচ্ছে দোকানদানি কি ফিশারিজ এগুলো হয় না, কিন্তু এগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা সুন্দরবন নদীমাতৃক এলাকার লোক, সেখানে এই বন জঙ্গলের উপরে আমাদের জীবনযাত্রার মান বেঁচে আছে। সেখানে যদি এই জঙ্গল কেটে দেয় তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন বছরে যেভাবে দুর্যোগ আসে, যেভাবে ঝড় থেকে ঝঞ্ঝাট থেকে আসে, সেখানে মানুষ নিরুপায় হয়ে যায়। সেখানে আমাদের যদি এই জঙ্গল থাকে, এটা আমাদের যদি সেই পরিবেশ থাকে, তাহলে এর থেকেও মুক্তি পেতে পারবো। কিন্তু এই পরিবেশকে ফিরিয়ে আনতে হবে, কেন তৃণমূল যেভাবে ধ্বংস করেছে পরিবেশ, প্রায় 30 বছর আমাদেরকে এই শূন্যকে পূরণ করতে গেলে আমাদের 30 বছর লাগবে। ইদানিংকালে দেখা গেছে আমাদের কাকদ্বীপ বিধানসভার বিভিন্ন জায়গায়, যেমন আমরা কিছুদিন আগে খবর দেখিয়েছিলাম যে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত ঠিক যেখানে এক সময় নদীর চর ছিল, সেই সময় তৎকালীন সরকার সিপিএম এর জমানায়, অর্থাৎ বামফ্রন্টের জমানায় হেলিকপ্টার দিয়ে দানা ছড়ানো হয়েছিল নদীর চরে। সেখানে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন এসে বসবাস করছে, নদীর চর বিক্রি হয়েছে এবং সেখানকার মানুষ অভিযোগ করছে, সেগুলো আমরা দেখিয়েছিলাম। তো এইভাবে যদি চলতে থাকে, কোথাও বিলাসবহুল বাড়ি, কোথাও নদী কাটা, কোথাও মাটি বিক্রি, তো এইভাবে যদি চলতে থাকে, এই সরকার কি আইনত পদক্ষেপ নেবে বলে মনে হয় আপনার? নিশ্চিত আইনত পদক্ষেপ নেবে। কাকদ্বীপে যেভাবে জনবিন্যাস হয়েছে, মানুষ যেভাবে বাংলাদেশ থেকে এসছে অনুপ্রবেশকারী, তার মধ্যে শরণার্থীও আছে, সেই পরিবেশের মধ্য দিয়ে তৃণমূল সেটাকে ফায়দা লুটেছে। প্রকৃত যার ভেস্টের জায়গা, সরকারি জায়গা আছে, তার সরকারি ভূমি সংস্কারের আইন আছে, সেখানে পাট্টা দিয়ে তাকে রেকর্ডে তাকে ঘর বানিয়ে দেওয়ার তার গভর্নমেন্টের আইন আছে। এই আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে এই তৃণমূল সরকার, বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকারের শুরু, আর তৃণমূল হচ্ছে শেষ করেছে এই কাকদ্বীপের ওইখানে। তো সরকার আমাদের জিরো টলারেন্স নিয়েছে, নেবে, এবং পুনরায় আমাদের দাবি পুরনো পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। এই যে বলছে না হেলিকপ্টারের মাধ্যমে যে দানা ছড়িয়েছে, সেগুলোকে অবৈধ নির্মাণগুলোকে ভাঙবে, ভেঙে আবার দেখবেন যে পুনরায় আমাদের সেই পুরনো দিনের যে ঐতিহ্য সুন্দরবনের, সেটাকে ফিরিয়ে আনবে। এটা সরকারের অঙ্গীকার এবং আমাদের সাংগঠনিক তরফ থেকেও আমাদের অঙ্গীকার। এক সময় দেখা গেছে গঙ্গাসাগরের মেলা হয়, আর সেখানেও দেখা গেছে যে কোটি কোটি টাকা সাদাবালির দুর্নীতি। এই দুর্নীতি কি বন্ধ হতে পারে? আপনি কি মনে করছেন? দুর্নীতির কথা বলতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে।
এই যে গঙ্গাসাগরে যে কোটি কোটি টাকার দুর্নীতি, বালির পাড় দিয়ে কোনোদিন সমুদ্রকে আটকানো যায়? এটা হচ্ছে তখনকার দিনে সুন্দরবনে উন্নয়ন মন্ত্রীর একটা খেলা। সেচ দপ্তরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, বালি দিয়ে, বালির পাড় দিয়ে মন্দিরকে রক্ষা করা যায়? ওখানে যে টাকা দুর্নীতি হয়েছে, কংক্রিটের বাঁধ হয়ে বেশি হয়ে যেত। আজকে দিনের পর দিন নদী সমুদ্র বাড়ছে, ক্ষয় তার বাড়ছে। সেখানে কি হচ্ছে, আমরা বালি দিয়ে বাঁধ তৈরি করে ওই সমুদ্রকে আটকানোর জন্য চেষ্টা করছি। এটা হয় না। এভাবে ওরা ভাঙছে গড়ছে। এই দুর্নীতিটা ওদের চিরকালই 15 বছরে এই কাজই করেছে আমাদের। তাহলে কি এটা ভাঙাগোড়ার খেলা ছিল? এটা ভাঙাগড়ার খেলা ছিল তো। তৃণমূল জানে যে ভাঙলে আবার হবে, ভাঙলে আবার হবে। এই ভাঙাগড়ার খেলাতে এটা কোটি কোটি টাকা লুটে নিয়েছে, যা বিগত দিনের এই আপনি দেখতে পাচ্ছেন যত জায়গায় অবৈধ নির্মাণ, সব তৃণমূলের নেতাদের। আজকে জাহাঙ্গীর কোথায়? পুষ্পা কোথায়? পুষ্পা তো চলে গেছে, তৃণমূল দলটা নেই। ফলতাতে তার প্রমাণ করে দিয়েছে যে 4 নম্বরে 7,000+ ভোট পেয়েছে তৃণমূল। আর তৃণমূল বলে এলাকায় কিছু থাকবে না, পশ্চিমবঙ্গে কিছু থাকবে না। এই তৃণমূল দলটার বিরুদ্ধেই মানুষ রায় দিয়েছে, গণতন্ত্রের মাধ্যমে রায় দিয়েছে। আর সাগরের যে দুর্নীতি হয়েছে আপনি দেখতে থাকুন। প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি। তো দর্শক যারা দেখলেন, এতক্ষণ আমরা অনুভবের সঙ্গে কথা বললাম এই কারণেই যে ইদানিংকালে যেহেতু এই বর্তমান সরকার অর্থাৎ বিজেপির রাজ্য সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু একাধিক জায়গায় অবৈধ নির্মাণ যেভাবে বুলডেজার দিয়ে ভাঙছে, তো ইতিমধ্যে কলকাতা শহর থেকে বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হচ্ছে ঠিকই, যেমন এই হকার উচ্ছেদ, এই কথাটার ভুল ব্যাখ্যা কিছু মানুষ করছে। জবরদখল আর হকার উচ্ছেদ এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। হকার যারা বাসে ট্রেনে করে হকারি করে, আর যারা জবরদখল করে সরকারি জায়গা রাখে, সেটাকে জবরদখল বলা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে এই ভুল ব্যাখ্যা করে রাজনীতি করাটা আমার মনে হয় কোনো কালেই ঠিক নয়। কারণ রাজনৈতিক জায়গা আলাদা, রাজনীতি জায়গায় হোক, কিন্তু সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ এবং মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, তার যে পরিকল্পনা বর্তমান সরকার যেভাবে নিয়েছে, এই কয়েকদিন হলো সরকার এসছে, আমরা তো সরকারকে বলবো যে আপনাদের প্রথম যে পদক্ষেপ, প্রথম যে ভূমিকা নিয়েছেন, তাতে করে অনেকটাই ইতিমধ্যে দেখা গেছে যে ধীরে ধীরে পরিবেশের অনেকটাই ভারসাম্য ধীরে ধীরে আসছে। তবে হ্যাঁ, সুন্দরবনের যে সমস্ত জায়গাগুলো এখনো পর্যন্ত সেইভাবে হচ্ছে না, অনুবাবু যেটা বললেন যে এগুলো হবে, তবে হতে গেলে, কারণ সামনে কালবৈশাখী, আর সেই কালবৈশাখীর তাণ্ডব যদি আবার শুরু হয়, তাহলে কিন্তু আবার সেই দেখা যাবে একই রকম পরিস্থিতিতে ভুগতে হবে এই সুন্দরবনের মানুষজনকে, যারা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন সুন্দরবনে যে সমস্ত মানুষ যারা বাস করেন, তাদের কিন্তু খেটে খাওয়া, অর্থাৎ তাদের রুজি রোজগার চাষবাস, মাছ ধরা, না হলে পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় চলে যাওয়া। তৎকালীন সরকারের কোনো কলকারখানা না থাকার ফলে তাদের সেই সমস্যায় পড়তে হয়েছিল। তবে সেক্ষেত্রে এখনো বলবো, এই স্পেশাল এপিসোডটা কেন আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আর অনুবাবুর সঙ্গে এই কথাটা কেন বললাম, যেখানে আগামী দিনে আগামী প্রজন্ম, তাদের কথা যদি আমরা চিন্তা ভাবনা না করি, আমরা যদি ভবিষ্যতের কথা না চিন্তা ভাবনা করে রাখি, তাহলে কিন্তু অনেকটাই ভুল হয়ে যাবে। যদি আজকের আমাদের একসময় রাষ্ট্রপতি বা এবং যিনি বিজ্ঞানী ছিলেন আব্দুল কালামজি, ডক্টর আব্দুল কালামজি, তিনি যদি না আজকের একটা ব্যবস্থা করে যেত, তাহলে ভারত কিন্তু এতটা শক্তিশালী হতে পারতো না। তাহলে ভারত যেখানে শক্তিশালী হয়েছে, তিনি কিন্তু আগাম অনেকটাই চিন্তা ভাবনা করে রেখেছিলেন যে না, ভারতবর্ষকে কোনো শক্তি এসে আটকাতে পারবে না। সেইভাবেই আগামী প্রজন্মকে যদি সঠিক জায়গায় সঠিক স্থানে পৌঁছতে হয়, তাহলে কিন্তু আগামী চিন্তা ভাবনা ঠিক এইভাবেই করে রাখতে হবে। তবে ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর অনুবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।